ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। আইসিসিকে আবারও চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে ভারত থেকে কেন বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় নেওয়া উচিত সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছে বোর্ড। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তার কারণে বাদ দেয়া ভারতীয় ক্রিকেট বোর্ড সেই ঘটনার জেরে নিরাপত্তা ঝুঁকিতে ভারত থেকে বাংলাদেশ দলের খেলা শ্রীলঙ্কায় স্থানান্তর করতে বলে আইসিসিকে এবং মেইল করে বিসিবি। রোববার পাঠানো সেই চিঠির উত্তর আসে, যেখানে বাংলাদেশের ভারত সফরকে নিরাপদ বলেছে আইসিসি। তবে বাংলাদেশ সরকার ও বিসিবির ভাবনা ভিন্ন। ক্রিকেটারদের পাশাপাশি দর্শক, গণমাধ্যম ও অন্যান্য সংশ্লিষ্টদের জন্য এই মুহূর্তে ভারত সফর নিরাপদ নয় মনে করছে বাংলাদেশ। সেই বিষয়গুলো বিস্তারিত জানিয়ে আইসিসির কাছে নিজেদের ম্যাচ ভারত থেকে সরানোর দাবিটা আবারও জানিয়ে আইসিসিকে দ্বিতীয় মেইল পাঠিয়েছে বিসিবি। টাইগারদের বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করতে ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থার সাথে আলোচনা চালিয়ে যাবে ক্রিকেট বোর্ড। এই দ্বিতীয় মেইলটা কিছুটা তো আভাস দেয় যে বিসিবি কিংবা বাংলাদেশ এই ইস্যুতে কিছুটা নমনীয় হওয়ার কথাও ভাবছে। অর্থাৎ যদি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়ার সিচুয়েশন তৈরি হয় তাহলেও তো এক ধরনের ক্ষতির সম্মুখীন হবে। এই কারণে আসলে বিষয়টা আরও পরিষ্কার করে বলা যে বিশ্বকাপ তো আমরা খেলতেই চাই, কিন্তু ভেন্যুটা এই কারণে আমরা কনসার্ন এবং এই কারণে আসলে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়া উচিত। বিসিবির পক্ষ থেকে সেরকমটাই আসলে জানানো হয়েছে, অন্তত এই দ্বিতীয় মেইলের কথা বলে। তামিম ইকবাল কথা বলেছেন, ক্রিকেট বোর্ড স্বাধীন প্রতিষ্ঠান, সবার পরামর্শ নিলেও সিদ্ধান্ত বিসিবিকেই নিতে হবে। টি-20 বিশ্বকাপ ইস্যুতে এমন মন্তব্য করেছেন তামিম। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলছেন, দায়িত্বশীল জায়গায় থাকলে তিনি হুট করেই যে কোনো মন্তব্য করে বসতেন না। তারকা খ্যাতির এই মধুর বিড়ম্বনায় ক্যারিয়ার জুড়েই তামিম ইকবালকে পড়তে হয়েছে। অবশ্য শুধু তামিমই নন, বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা যেখানেই যান ভক্তদের সেলফি কিংবা অটোগ্রাফের আবদারে পড়েন। দর্শকদের আগ্রহের কেন্দ্রে থাকা বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে পার করছে খুবই কঠিন সময়। টি-20 বিশ্বকাপ খেলা না খেলা ইস্যুতে আইসিসির সঙ্গে হচ্ছে মেইল চালাচালি। সরকার থেকে তো এরই মধ্যে ঘোষণাই এসেছে কোনো মতেই ভারতে খেলতে যাওয়া যাবে না। এই পরিস্থিতিতে জাতীয় দলের সাবেক অধিনায়ক কি ভাবছেন? দুঃখজনক, মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনি গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকবে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন, বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। এই ইস্যুতে নানা সময় বোর্ড ডিরেক্টরদের কথা বলতে শোনা গেছে। অনেকের মুখ থেকেই শোনা গেছে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা, যদিও অফিসিয়ালি বিসিবির দাবি এখনো কোনো আলটিমেটাম দেয়া হয়নি। তামিমের ভাবনা, ডিরেক্টরদের নানাবিধ মন্তব্যই তৈরি করছে বিভ্রান্তি। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন তখন ওটা সঠিক হবে বা ভুল হবে, ওখান থেকে আপনার ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। ভেন্যু পরিবর্তন করা না হলে বিশ্বকাপই বর্জন করতে পারে বাংলাদেশ, এটা নিয়েও গুঞ্জন আছে। তামিমের পরামর্শ, বিসিবির অর্থের যোগানের অধিকাংশই যেহেতু আইসিসি থেকে আসে, তাই সিদ্ধান্ত নিতে হবে সবকিছু বিবেচনা করেই। আমাদের 90-95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে আপনি ওই সিদ্ধান্তটা নিতে হবে। বাট আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সহকর্মী হাসান আল মারুফ আছেন সিলেটে, তিনি বিপিএল কভার করছেন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, বিপিএল এর ম্যাচ নিয়েই যদি কথা বলি, আসলে আসরটা তো এগুলো খুব ভালোই। 30 ম্যাচ যদি বলি প্রথম রাউন্ডে, সেটার 18তম ম্যাচ চলে খুব সম্ভবত আজকে, এবং যে একটা লড়াই প্লে অফে যাওয়ার, নোয়াখালী তো এই 6ষ্ঠ ম্যাচ হেরে এক প্রকার তো ছিটকেই গেল। ঢাকা সিলেট এই ম্যাচটাও অনেক ইম্পর্টেন্ট। সব মিলিয়ে রেসে কারা ভালোভাবে আছে বলে মনে হচ্ছে?
আর রঞ্জন, শুরুটা নোয়াখালী এক্সপ্রেস দিয়েই করি। এখন পর্যন্ত সে স্রেফ দর্শকদের জন্য বা নোয়াখালী ভক্তদের জন্য হতাশাই উপহার দিয়েছে দলটা। নবাগত এই দলটা 6 ম্যাচে 6টিতে হেরেছে এবং আপাত দৃষ্টিতে তাদের আসলে প্লে অফে যাওয়ার যে লড়াই, সেই লড়াইটা শেষ হয়ে গেছে বলা যায়। শেষ 4 ম্যাচে যদিও জেতে, সেটাও নানান সমীকরণ থাকবে এবং যেমনটা বলছিলাম যে তাদেরকে আসলে রেস থেকে বলা যায় ছিটকে গেছে। বাকি যে 5 দল রয়েছে, সেই 5 দলের 4টি দল কোয়ালিফাই করবে এবং সেই জায়গায় এখন পর্যন্ত এই রেসে সবচেয়ে বেশি এগিয়ে আছে রাজশাহী, রংপুর এবং চট্টগ্রাম। 3টা দলের কিন্তু 8 পয়েন্ট করে আছে, 4টি করে জয় আছে এবং তারা বেশ এগিয়ে আছে প্লে অফের দৌড়ে। তবে আজকের যে এখনকার যে ম্যাচটা চলছে সিলেট এবং ঢাকা ক্যাপিটালসের, সেই ম্যাচটা খুব বেশি গুরুত্বপূর্ণ। চতুর্থ দল হিসেবে কারা যাচ্ছে সেই জায়গায় আমি যদি বলি, সিলেট টাইটান্স এখন পর্যন্ত 7 ম্যাচ খেলেছে, তারা 3টি জয় পেয়েছে, 6 পয়েন্ট। আজকের ম্যাচে তারা 8ম ম্যাচ। এই ম্যাচে যদি সিলেট হেরে যায় তাহলে সিলেটের জন্য কিন্তু প্লে অফের রাস্তাটা অনেক বেশি কঠিন হবে। অর্থাৎ সিলেটকে আসলে আজকের ম্যাচে বলা যায় যে সিলেটের জন্য জেতাটা খুবই গুরুত্বপূর্ণ। সিলেট যদি জিততে পারে সেক্ষেত্রে ঢাকা ক্যাপিটালস, তারা এখন পর্যন্ত 5 ম্যাচে মাত্র 2টিতে জয় পেয়েছে। আজকে যদি তারা হেরে যায় 6 ম্যাচের, তারা 4 পয়েন্ট নিয়ে 5 নম্বরে থাকবে। সেই জায়গা থেকে ঢাকা ক্যাপিটালসের জন্য পরবর্তীতে আসলে কোয়ালিফাই করাটা বা প্লে অফে যাওয়াটা অনেক বেশি কঠিন। যেই কারণে আজকের ম্যাচটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি 2 দলেরই কর্তৃপক্ষের সাথে কথা বলছিলাম ম্যাচের আগে। তারা যেমনটা বলছেন যে আজকে তাদের জন্য আসলে অলিখিত কোয়ার্টার ফাইনালের মতো একটা ম্যাচ। যেই দলই হারবে তারাই কিন্তু নোয়াখালীর সাথে প্লে অফ থেকে ছিটকে যাওয়ার যে রেসটা থাকবে, সেই রেসে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে এবং বাকি 4 দল হয়তো শেষ পর্যন্ত আমরা দেখতে পাবো যে প্লে অফে কোয়ালিফাই করবে। এবং বিপিএল নিয়ে যেহেতু বলছিলেন যে বিপিএলের শুরু থেকে প্রতিটা আসরে আমরা যেমনটা দেখি যে বিতর্ক থাকে, নানান রকম সমালোচনা থাকে, প্লেয়ার্স পেমেন্ট থেকে অনেকগুলো ইস্যুই কিন্তু বিতর্কিত থাকে বিপিএলটা। তবে এবারের বিপিএল যদি বলি, শুরুতে 2-1টা ঘটনা ঘটলেও সেগুলো সামলে নিয়ে, যেমন চট্টগ্রাম রয়্যালস নিয়ে একটা ঘটনা ঘটেছিল যে মালিক পক্ষ শেষ মুহূর্তে আসলে দল ছেড়ে দেয়, পরবর্তীতে বিসিবি টেক ওভার করে এবং সেই চট্টগ্রাম কিন্তু এখন টপ 2টা দলের একটা। এবং যে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেইগুলো যদি বাদ দিয়ে প্লেয়ার্স পেমেন্ট থেকে শুরু করে এখন পর্যন্ত দর্শক ক্রেজ বা বিপিএলের সব কিছু যদি বিবেচনা করেন, উইকেট রান সব মিলে কিন্তু এখন পর্যন্ত গেল কয়েক আসরের মধ্যে বলা যায় যে সবচেয়ে ভালো বিপিএলটাই হচ্ছে। সেটা দর্শক বলেন, প্লেয়ার্স বলেন বা ম্যানেজমেন্ট বলেন, সবার সাথে কথা বলে তাদের প্রতিক্রিয়া এমনটাই যে এখন পর্যন্ত সবচেয়ে ভালো একটা বিপিএলই তারা দেখছেন। একেবারে অসংখ্য ধন্যবাদ মারুফ যুক্ত হওয়ার জন্য এবং হোপফুলি প্লে অফের যে সমীকরণ সেটাও বেশ জমবে। মারুফ যেমনটা জানাচ্ছিলেন যে কারা রেসে আছে, ঢাকা হেরে গেলে আসলে ঢাকা এবং নোয়াখালী তারা এক প্রকার ছিটকেই যাবে এই রেস থেকে। বিশ্বকাপে লিটন, সোহান, মুস্তাফিজ আর হৃদয়দের উপর বিশেষ নজর রাখতে চান মিকি আর্থার। হৃদয়কে অসাধারণ মিডল অর্ডার ব্যাটার বলছেন রংপুরের হেড কোচ। প্রশংসা কুড়িয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাসও। কলকাতার সাথে মুস্তাফিজের ভালো চুক্তি হলেও শেষে যা ঘটেছে তা হতাশাজনক বলছেন এই দক্ষিণ আফ্রিকান কোচ। আসন্ন টি-20 বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াডে থাকা 4 ক্রিকেটার খেলছেন বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে। নুরুল হাসান সোহান, তাহিদ হৃদয়, মুস্তাফিজের সাথে টাইগার অধিনায়ক লিটন দাস প্রশংসা কুড়িয়েছেন দলের হেড কোচের। মিডল অর্ডারে তাহিদ হৃদয়কে ফ্যান্টাস্টিক তকমা দিয়েছেন আর্থার। সেই সাথে বিশ্বকাপে অধিনায়ক লিটনকে নিয়েও আশাবাদী তিনি। লিটন অধিনায়ক হিসেবে অসাধারণ, হৃদয় ফ্যান্টাস্টিক মিডল অর্ডার ব্যাটার। সোহানকে নিয়ে আমি সবসময় ভালো প্রত্যাশা করি, সাথে আমি বিশ্বকাপে তাদের দিকে তীক্ষ্ণ নজর রাখবো। এরা আমাদের দলে থাকাটা দারুণ ব্যাপার। একই দলে দারুণ ছন্দে থাকা মুস্তাফিজ প্রশংসা করাচ্ছেন হরহামেশাই। আর্থারের কণ্ঠেও ফিজকে নিয়ে তুলনা বিশ্বসেরাদের সাথে। তবে আইপিএল এর প্রসঙ্গ টেনে বললেন ফিজের ইস্যু হতাশাজনক। মুস্তাফিজ বিশ্বের অন্যতম সেরা, অসাধারণ। তাকে ম্যানেজ করাটা কঠিন কিছু না। কলকাতার সাথে ভালো একটা চুক্তি ছিল ফিজের, কিন্তু তার সাথে যা হয়েছে সত্যি হতাশাজনক। এবারের আসরে 5 ম্যাচে 4 জয়ে টেবিলের শীর্ষ 2-এ আছে রংপুর। বিরতি শেষে রংপুরকে একাধিক ম্যাচ জেতাবেন লিটন, এমন কথা দিয়েছেন বলছেন কোচ মিকি আর্থার। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। মুস্তাফিজ ইস্যুতে এবার আসলে ভারতীয়দের দিকে আঙুল তুলেছেন জেসন হোল্ডার। এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে মাত্রাতিরিক্ত বলে উল্লেখ করেছেন উইন্ডিজের সাবেক অধিনায়ক জেসন হোল্ডার। কথা বলেই ভারতীয়দের তোপের মুখে পড়েছেন তিনি। এমনকি হোল্ডারকে বয়কটের দাবি জানিয়েছে দেশটির সমর্থকরা। প্রশ্ন উঠেছে, এবারের আইপিএলে খেলতে পারবেন কি হোল্ডার, নাকি ভারতীয়দের তোপে বাদ পড়বেন মুস্তাফিজের মতো?
ভারত পাকিস্তান ম্যাচ মানেই একটা সময় ছিল উত্তেজনা, রোমাঞ্চ আর ক্রিকেট প্রেমীদের উৎসব, কিন্তু এখন সেখানে জায়গা হয়েছে কূটনৈতিক শীতলতা। মাঠে মুখোমুখি হলেও হাত মেলানো, সৌজন্য বিনিময় এসব ক্ষেত্রেও দেখা মেলে অনীহা। ক্রিকেটটাই বন্দী হয়ে যাচ্ছে রাজনীতির বেড়াজালে, যার আরও বড় উদাহরণ আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের বাদ পড়া। এই বাস্তবতার মাঝে এবার মুখ খুলে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন উইন্ডিজের বোলিং অলরাউন্ডার জেসন হোল্ডার। জনপ্রিয় পডকাস্ট গেম উইথ গ্রেসে কথা বলতে গিয়ে তিনি সরাসরি সমালোচনা করেছেন ভারত পাকিস্তানের ক্রিকেটীয় বৈরিতা নিয়ে। বিশেষ করে এশিয়া কাপ জয়ের পর ভারতীয় দলের ট্রফি গ্রহণ না করাকে তিনি মাত্রাতিরিক্ত বলে উল্লেখ করেছেন। সেই সাথে বলেছেন এসব ক্রিকেটে মানায় না। ক্রিকেটাররা বিশ্বদূত। আমরা যদি বিশ্ব শান্তির কথা বলি তাহলে আমাদের আইডলদের কাছ থেকে এমন আচরণ দেখতে চাই না। ভারত পাকিস্তান দুইটাই শক্তিধর, তারা যদি মাঠে ঐক্য দেখাতে পারে তাহলে ক্রিকেটের বাইরেও বড় বার্তা যাবে। হাত মেলানো, পারস্পরিক সম্মানের মতো ছোট প্রতীকী উদ্যোগ মানুষের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। তবে হোল্ডারের এমন মন্তব্য মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন এই সাবেক অধিনায়ক। অনেকেই তাকে বয়কটের ডাক দিচ্ছেন, এমনকি আইপিএল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেছেন ভারতীয় সমর্থকরা। কেউ কেউ বলছেন ভারতীয় ক্রিকেট নিয়ে এমন মন্তব্য করার অধিকার নেই হোল্ডারের। ভারতীয় সমর্থকদের ক্ষোভ, হোল্ডারের বিরুদ্ধে বয়কটের ডাক এবং মুস্তাফিজুর রহমানের আইপিএল অধ্যায়, সব মিলিয়ে ক্রিকেট যেন আবারও প্রমাণ করলো মাঠের বাইরের রাজনীতি আজ খেলাটির চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। আসন্ন আইপিএল এর আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলার কথা রয়েছে হোল্ডারের। নিলাম থেকে 7 কোটি রুপিতে তাকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি, কিন্তু সেখানে খেলতে পারবেন তো হোল্ডার, নাকি মুস্তাফিজের মতো রাজনীতির মাঠে হেরে যেতে হবে এই ক্যারিবিয়ানকেও? সঞ্জনা আইভি, যমুনা স্পোর্টস। চিরনিদ্রায় শায়িত হলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাঁড় সমর্থক আতাউর রহমান খান। বৃহস্পতিবার টিকাটুলি জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে সায়েদাবাদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরে বার্ধক্যের সাথে লড়ে অনন্ত যাত্রায় চলে যান ফুটবল পাড়ায় আতাভাই খ্যাত এই সমর্থক। তার মৃত্যুতে শেষ শ্রদ্ধা জানায় মোহামেডান স্পোর্টিং ক্লাব। অর্ধনমিত রাখা হয় ক্লাবের পতাকা। একটা সময় যখন ফুটবল থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সমর্থকরা, ঠিক তখন লাইফ সাপোর্টার হিসেবে সদা জাগ্রত ছিলেন আতাউর রহমান। রাজধানীর টিকাটুলির স্থানীয় এই বাসিন্দা ছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের একজন পাড় সমর্থক। ফুটবল পাড়ায় যিনি সকলের প্রিয় আতাভাই হিসেবে ছিলেন পরিচিত। বার্ধক্যজনিত কারণে সে আতাভাই যাত্রী হলেন অন্তহীন পথের। ফুটবল, ক্রিকেট কিংবা হকি, মোহামেডানের খেলা থাকলেই গ্যালারিতে বসে গলা ফাটানো চিৎকার শোনা যাবে না আর। আতাউর রহমানের মতো নিবেদিত প্রাণকে চিরকাল মনে রাখবে দেশের ক্রীড়াঙ্গন। আতাভাই ছিল এমন একটি কেন্দ্র, ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট, হকি, ফুটবল যেটাই ইভেন্টে খেলা হোক না কেন, কেউ না থাকলেও আতাভাই থাকতেন। সে 100 আর 1000 লোকের মানে যেটা ওরা যে সাপোর্টটা দিত, ওর চেয়ে বেশি সাপোর্ট, ধরো টিমকে বুস্ট আপ করা বা ইয়ে করা, তার মধ্যে সে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে। টিকাটুলি জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হয় কৃতি এই সমর্থকের। যে ক্লাবের জন্য উজাড় করেছিলেন নিজেকে, সেই ক্লাবের পক্ষ থেকে জানানো হয় সম্মাননা। আতাউর রহমানের মতো সমর্থক আরেকজন তৈরি হওয়া বেশ কঠিন বলছেন মোহামেডানের সাবেক ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভুইয়া। শেষবারের মতো ক্লাব প্রাঙ্গণে এই সমর্থককে নিয়ে আসার চেষ্টা করা হলেও পরিবারের ইচ্ছার প্রতি সম্মান জানানোর কথা জানান তিনি। আমরা প্রথমে বলেছিলাম আমাদের ক্লাবে একবার জানাজা করে তো, ওনার ফ্যামিলি বলছে একটাই জানাজা হবে, ওনার এই মসজিদে হবে। আতাভাইকে বুঝতাম সবাই, উনি ছাড়া এরকম রিনাউন্ড কোনো মানে সমর্থক আমার জীবনে আমি কোনোদিন কোনো ক্লাবে আছে এটা আমার জানা নেই। আতাভাইয়ের স্মৃতি রোমন্থন করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ আরেফ। জানান মোহামেডানই ছিল তার প্রথম ও শেষ পরিচয়। কোনো বিকল্প নাই, কোনো রকম মানে কোনো কিছু দাঁড় করানো যাবে না, একমাত্র মোহামেডানই ছিল। আমাদের সঙ্গে খেলা হলে এই এলাকার ছেলে হিসেবে বলতো যে আমি মোহামেডানের সাথে খেলা হলে তো আমি ব্রাদার্সকে সাপোর্ট করতে পারবো না। নিঃস্বার্থ ভালোবাসা দিয়েও একটা আক্ষেপ নিয়ে পৃথিবী থেকে চির বিদায় নিতে হয়েছে আতাউর রহমানকে। প্রথমবারের মতো মোহামেডানের পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ার সেই রঙিন মুহূর্ত নিজ চোখে দেখে যেতে পারেননি এই সমর্থক।
নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। খেলার মাঠে যেমন একজন কিংবদন্তির জন্ম হয় প্রায় শতাব্দীতে একটা, গ্যালারিতেও তেমন এরকম কিংবদন্তি আসেন শতাব্দীতে একবারই। ওপারে ভালো থাকবেন সবার প্রিয় আতা ভাই। দর্শক, সময় হলো একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের। স্টে কানেক্টেড। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর। এমিরেটস স্টেডিয়ামে আর্নে স্লটের লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটি শুরু হবে বাংলার সময় রাত 2টায়। গত অগস্টে লিভারপুলের মাঠে 1-0 গোলে হেরেছিল আর্সেনাল। এরপর লম্বা সময় লিগে অপরাজিত ছিল দলটি। তবে ডিসেম্বরের শুরুতে অ্যাস্টন ভিলার মাঠে 2-1 গোলে হেরে যায় গানাররা। দারুণ ছন্দে থাকা আর্সেনাল এখন পয়েন্টস টেবিলের সবার উপরে। 20 ম্যাচে 15 জয় ও 3 ড্রয়ে 48 পয়েন্ট তাদের। সমান ম্যাচ খেলে আর্সেনালের চেয়ে 14 পয়েন্ট কম নিয়ে চতুর্থ স্থানে লিভারপুল। শেষ ম্যাচে ফুলহ্যামের বিপক্ষে নাটকীয় ড্র করে অল রেডস। আর্সেনালের বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট ব্যবধান কমাতে চায় আর্নে স্লটের দল। এবারের অ্যাশেজে হয়েছে রেকর্ডের ছড়াছড়ি। মাত্র 11 দিনে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। সর্বোচ্চ 629 রান করেছেন ট্র্যাভিস হেড। 31 উইকেট নিয়ে সিরিজ সেরা মিচেল স্টার্ক। অ্যাশেজে 13তম শতক হাঁকিয়েছেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম শতক পেয়েছেন জো রুট। অ্যাশেজের রেকর্ড নিয়ে ডেস্ক রিপোর্ট। এবারের অ্যাশেজকে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বললে ভুল হবে না। মেলবোর্ন আর পার্থ টেস্ট শেষ হয়েছে 2 দিনেই। অস্ট্রেলিয়া মাত্র 11 দিনেই প্রথম 3 ম্যাচ জিতে অ্যাশেজের সিরিজ জয় নিশ্চিত করে, যা 2002-03 মৌসুমের পর দ্রুততম। মেলবোর্ন ও সিডনি টেস্টে নতুন কিছু কীর্তি হয়েছে। মেলবোর্নে চতুর্থ টেস্টে একদিনে পড়েছে রেকর্ড 20 উইকেট। এই ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড। 14 বছর 18 ম্যাচ পর অস্ট্রেলিয়ার মাটিতে যায় ইংলিশদের প্রথম জয়। সিডনিও হয়েছে নতুন ইতিহাসের সাক্ষী। দীর্ঘ 138 বছরের ইতিহাসে প্রথমবারের মতো সিডনি টেস্টে কোনো স্পেশালিস্ট স্পিনার ছাড়াই মাঠে নেমেছিল অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজে সিরিজের সর্বোচ্চ 629 রান করেছেন ট্র্যাভিস হেড। তার ব্যাটিং স্ট্রাইক রেট ছিল 87.36। রেকর্ড গড়েছেন স্টিভেন স্মিথও। অ্যাশেজে রেকর্ড 13তম সেঞ্চুরি করেছেন এই ব্যাটার, যার ফলে অ্যাশেজে দ্বিতীয় সর্বোচ্চ শতকের মালিক এখন তিনি। 19 সেঞ্চুরি নিয়ে তার উপরে আছেন কেবল ডন ব্র্যাডম্যান। এছাড়াও জ্যাক হবসকে ছাপিয়ে অ্যাশেজের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এখন স্মিথ। এবারের অ্যাশেজে ভারমুক্ত হয়েছেন জো রুট। অস্ট্রেলিয়ার মাটিতে 30 ইনিংস পর নিজের প্রথম সেঞ্চুরির দেখা পেলেন এই ইংলিশ। 400 রান নিয়ে এই সিরিজে ইংল্যান্ডের সর্বোচ্চ রান সংগ্রাহক রুট। এবারের অ্যাশেজের মূল আকর্ষণ মিচেল স্টার্ক। 31 উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় হয়েছেন এই বাঁহাতি পেসার। এই সাফল্যে ওয়াসিম আকরামকে ছাপিয়ে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ 433 উইকেট শিকারী বাঁহাতি পেসার এখন স্টার্ক। ব্যাট হাতেও সফল ছিলেন স্টার্ক, করেছেন 2টি 50। ব্রিসবেন টেস্টে 77 রানের ইনিংস খেলে স্টুয়ার্ট ব্রডকে ছাপিয়ে টেস্ট ক্রিকেটে 9 নম্বর পজিশনে নেমে সর্বোচ্চ রানের ইনিংসটিও এখন স্টার্কের দখলে। অজি উইকেটরক্ষক ব্যাটার অ্যালেক্স ক্যারিও উঠেছেন রেকর্ড বুকে। অ্যাডাম গিলক্রিস্টের পর টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক সিরিজে ন্যূনতম 300 রান আর 25টি ডিসমিসালের রেকর্ড গড়েছেন ক্যারি। অ্যাশেজের শেষ টেস্টে অবসর নিয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার হয়ে 88 ম্যাচে 16 সেঞ্চুরি, 28টি 50 সহ 6229 রান করেছেন এই ব্যাটার। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস। রেকর্ড তো কম বেশি করেছেন দু দলের খেলোয়াড়রাই, তবে যেভাবে অজিরা দাপট দেখিয়েছে, ডমিনেট করেছে, ইংলিশদের কপালে নিশ্চয়ই চিন্তার ভাঁজ। এই ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।